আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসেনি বলছেন মির্জা আব্বাস। সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো ইরানের আন্দোলনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে, এবং সর্বশেষ জানাবো মামুনুল হককে শোকজ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসেনি বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মব করেছি, সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই, নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই। দুপুরে নয়াপল্টনে প্রতিপক্ষ প্রার্থী সমালোচনার জবাবে এভাবে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। এ সময় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কারো নাম না নিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, ওইগুলো উস্কানোমূলক কথাবার্তা। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানোমূলক। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। তিনি আরও বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে উস্কানোমূলক কথাবার্তা বলছে যাতে আমরা একটু বিরক্ত হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারা যেন একটু খেয়াল রাখেন। তবে আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পরিস্থিতি যেন আরও খারাপ হয় সেজন্য কিছু প্রার্থী উস্কানোমূলক কথা বলেছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা পালায়ে আছে, পালায়ে ওখান থেকে বলতেছে, তাদেরটাই কেউ শঙ্কিত হবে না, বলেন তিনি। সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজের জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে এক সাংবাদিকের প্রশ্নে তিনি একথা বলেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজের জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন, তার ভোটারদের শঙ্কিত করছে কিনা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি তো নিজে শঙ্কিত না, আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা পালায়ে আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালায়ে চোর তো অনেক কিছু বলতে পারে। তারা পালায়ে আছে, পালায়ে ওখান থেকে বলতেছে, তাদেরটাই কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভেতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো এটার কোনো ভ্যালু নাই। একইভাবে শেখ হাসিনা শাসনামলেও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানাতেন তিনি এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। 2023 সালের 31শে জানুয়ারি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারেক রহমানকে লন্ডনে বসে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবেলার আহ্বান জানান। সে বছর 21শে আগস্ট শেখ হাসিনাও একই ধরনের আহ্বান জানিয়েছিলেন তারেক রহমানের প্রতি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ট্রেনিং সেন্টারে এন্ট্রো কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বাহিনীর 104তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বা নির্বাচনের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্যই তো ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। ইরানের আন্দোলনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? ইরানের সাম্প্রতিক আন্দোলন শুরু হয়েছিল খুব সাধারণ একটি জায়গা থেকে, অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ইত্যাদি নিয়ে। এই বাস্তবতা ইরান সরকারও অস্বীকার করেনি, বরং শুরুতে সরকার বলেছে শান্তিপূর্ণভাবে দাবি জানানো জনগণের অধিকার। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সেই আন্দোলনের চরিত্র বদলে যেতে থাকে। শান্তিপূর্ণ প্রতিবাদ খুব দ্রুত রূপ নেয় সহিংসতা, দাঙ্গা ও নাশকতায়। প্রশ্ন ওঠে, এই রূপান্তর কি স্বতঃস্ফূর্ত ছিল নাকি তার পেছনে অন্য কোনো শক্তি কাজ করেছিল? মনে রাখতে হবে, ইরানে যে আকাশচম্বী মুদ্রাস্ফীতি, তার পেছনে কিন্তু আমেরিকার হাতেই আসল বিষয়। অর্থাৎ দশকের পর দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা যদি ইরানের উপর বহাল না থাকত, তাহলে আজকের এই অবস্থা সৃষ্টি হতো না, তা হলপ করে বলা যায়।
ইরানের উপর শুধু আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেনি, কখনো কখনো জাতিসংঘের কাঁধে বন্দুক রেখো মার্কিন প্রশাসন অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান সরকার। ইরান সরকার সুস্পষ্ট করে জানিয়েছে, আন্দোলনের একটি পর্যায়ে সরাসরি যুক্ত হয়ে পড়ে ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এজেন্ডা। ইরান সরকার শুধু অভিযোগই করেনি, বরং বিভিন্ন সময় প্রমাণও উপস্থাপন করেছে। যেসব বিক্ষোভ অর্থনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল, সেগুলো হঠাৎ করে সশস্ত্র রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, দোকানপাট ভাঙচুর, সব মিলিয়ে একটি পরিকল্পিত নাশকতা ও বিশৃঙ্খলার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এই সহিংসতার ভয়াবহতা এখানেই শেষ নয়। ইরান জানিয়েছে, এই দাঙ্গা ও নাশকতায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও নিহত হয়েছেন। এমনকি ৩ বছরের একটি শিশুও সহিংসতার শিকার হয়েছেন, মারা গেছে। একটি শিশুর মৃত্যু কোনো আন্দোলনের ভাষা হতে পারে না। তখন আর সেটিকে জনগণের প্রতিবাদ বলে চালানো কঠিন হয়ে পড়ে। তখন প্রশ্ন আসে, এই আন্দোলনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? এ পরিস্থিতির মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকা নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলন শুরু হওয়ার পরপরই তিনি প্রকাশ্যে এর প্রতি সমর্থন জানান। একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে একজন মার্কিন প্রেসিডেন্টের এমন সরাসরি অবস্থান আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ প্রতিপন্থী। একই ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য আসে ইসরায়েলের পক্ষ থেকেও। তারা প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেয়। ট্রাম্প এখানেই থেমে থাকেননি, তিনি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন। আরও ভয়াবহভাবে তিনি বলেছেন, ইরানকে মহান জাতিতে পরিণত করা হবে। এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ইঙ্গিত। ট্রাম্প প্রকাশ্যে ইচ্ছা প্রকাশ করেন গণবিপ্লবের মুখে উৎখাত হওয়া রেজা শাহের ছেলেকে ইরানের ক্ষমতায় বসানোর। যে রাজতন্ত্র, রাজপরিবার একসময় গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সে পরিবারকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার বাসনা তিনি গোপন করেননি। এটা কি তার গণতন্ত্র প্রতিষ্ঠার বাসনা, নাকি স্বৈরতন্ত্র দিয়ে ইরানকে মহান করার কূটকৌশল? এখানেই প্রশ্নটি সবচেয়ে তীব্র হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট আসলে কেমন গণতন্ত্র চান? যে পরিবার জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তাদের আবার চাপিয়ে দেওয়া কি গণতন্ত্র, নাকি এটি শক্তির রাজনীতি, যেখানে জনগণের ইচ্ছার কোনো মূল্য নেই? আন্দোলন প্রতি সমর্থন নিয়ে কি ট্রাম্প তার মনের কথা প্রকাশ করে দিলেন? আমরা কি তাহলে গানের ভাষায় বলবো, এই ছিল তোমার মনে? ইরানের ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই। এর আগে ভেনেজুয়েলার ট্রাম্প প্রশাসনের আচরণ ছিল আরও নগ্ন। সামরিক অভিযানের নামে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে মার্কিন আইনে বিচার করা হচ্ছে। অভিযোগ আনা হয়েছে মাদুরো বা তার দেশ মাদক কারবার ও মাদক সন্ত্রাসে জড়িত। অথচ একই সময়ে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ভেনেজুয়েলার তেলের মালিক আমেরিকা। এমনকি নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবেও ঘোষণা করেছেন। এখানে সবকিছু পরিষ্কার হয়ে যায়। যদি উদ্দেশ্য হতো গণতন্ত্র বা মানবাধিকার, তাহলে একটি দেশের সম্পদের মালিকানা দাবি করা কেন? ভেনেজুয়েলার জনগণ কাকে নেতা হিসেবে চায়, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার কি আমেরিকার? একই ধরনের আগ্রাসী মনোভাব দেখা যায় গ্রিনল্যান্ড ইস্যুতেও। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে গ্রিনল্যান্ড দখল করবেন। একটি স্বাধীন ভূখণ্ডকে কেনার বা দখলের ভাষা ও ঔপনিবেশিক মানসিকতার এই আধুনিক সংস্করণ। এসব ঘটনার পর আর সন্দেহ থাকে না, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এসব আসলে মুখের বুলি মাত্র। আসল সত্য হল, মার্কিন প্রশাসন গায়ের জোরে বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদশালী দেশগুলো দখল করতে চাইছে। মধ্যপ্রাচ্যের তেল, লাতিন আমেরিকার সম্পদ, কৌশলগত ভৌগোলিক অঞ্চল সবই তাদের লক্ষ্যবস্তু। এসব লক্ষ্য অর্জিত হলে একদিকে যেমন আমেরিকার অর্থনীতি বহু বছরের জন্য নিরাপদ থাকবে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে চীন, রাশিয়ার মতো শক্তিকে মোকাবেলা করা সহজ হবে। চীন আজ আমেরিকার জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ। শক্তিশালী শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যিক বিস্তারের মাধ্যমে চীন আমেরিকার আধিপত্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধা অপসারণ করতে আমেরিকা উঠে পড়ে লেগেছে। শুধু চীন নয়, ইরান ও রাশিয়াকে সঙ্গে নিয়ে যে নতুন একটি বলয় গড়ে উঠছে, সেটিও আমেরিকার জন্য বড় উদ্বেগের কারণ। এই বলয় আরও শক্তিশালী হয়ে ওঠার আগেই আমেরিকা তা ভেঙে দিতে চায়। ইরানের ভেতরে অস্থিরতা সৃষ্টি, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ সবকিছুই একই কৌশলের অংশ। কিন্তু এর ফল কি হচ্ছে? বিশ্বক্রমে অস্থিতিশীল হয়ে উঠছে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, দাঙ্গা, সামরিক হুমকি সব মিলিয়ে পৃথিবী আজ যে কোনো সময়ের চেয়ে বেশি বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। এই অস্থিতিশীলতা যদি থামানো না যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাবে। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোমুখি অবস্থান মানব সভ্যতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ পরিস্থিতিতে সবচেয়ে বড় দায়িত্ব কার?
বাস্তবতা হল বিশ্বকে শান্তিময় করতে পারে কেবল আমেরিকাই, কারণ অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারই নীতি। শান্তি চাইলে আমেরিকাকে উদ্যোগ নিতে হবে, হস্তক্ষেপের নীতি থেকে সরে আসতে হবে, অন্য দেশের সরকার পরিবর্তনের বাসনা ত্যাগ করতে হবে। শক্তির রাজনীতি নয়, সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প আছে বলে জানা নেই। না হলে ইতিহাস হয়তো একদিন বলবে বিশ্ব অশান্ত হয়ে উঠেছিল কারণ শক্তিধর নিজেদের মনোভাব বদলাতে পারেনি। মামুনুল হককে শোকজ। নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। কারণ দর্শনের নোটিশে মামুনুল হককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ১৭ জানুয়ারি ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।